আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। ঘূর্ণিঝড় রেমাল প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হেনেছে। ১১১ কিলোমিটার বেগের ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা। ঝড়ের তাণ্ডবে বরিশালে ৩, ভোলায় ২ এবং খুলনা, সাতক্ষীরা, কুয়াকাটা ও চট্টগ্রামে ১ জন করে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোংলা, সাতক্ষীরা, পটুয়াখালী, কুয়াকাটা, খেপুপাড়া, বরগুনা, খুলনা, সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় বেড়ি বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। গাছপালা উপড়ে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। রোববার রাত ৮টার দিকে প্রবল ঘূর্ণিঝড় রেমাল মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল দিয়ে ধেয়ে আসে। এ সময় ১১১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়। রেমালের তাণ্ডবে গাছ উপড়ে ভোলার লালমোহন ও দৌলতখানে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশালের রূপাতলী ও বাকেরগঞ্জে দেয়াল ধসে ও গাছ চাপায় মারা গেছে ৩ জন। কুয়াকাটায় জোয়ারের পানিতে প্রাণ গেছে আরেক যুবকের। এছাড়াও জেলাগুলোতে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে রেমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতির চিহ্ন। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে রাতভর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে অনেক ঘরবাড়ি, গাছপালা। পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। বিষখালী, সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় তলিয়ে গেছে ২৭ গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাগেরহাটে রাত জুড়ে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় অনেক গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোনো কোনো জায়গায় পানির উচ্চতা ২ থেকে ২.৫ ফুট পর্যন্ত বেড়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। হাতিয়ায় টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিঝুমদ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১০ ফুট পানি বাড়ায় পানিবন্দী হয়ে পড়েছে ৯ ওয়ার্ডের ৫০,০০০ মানুষ। রেমালের তাণ্ডবে উপকূলের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে উঠেছে প্রায় ৮ লাখ মানুষ। নুসরাত জাহান সিনথি, আরটিভি। ঘূর্ণিঝড় রেমালের শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি যশোরের কাছাকাছি জায়গায় অবস্থান করছে। সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পরিচালক আজিজুর রহমান। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোর রাত থেকে রাজধানীতে ভারী বৃষ্টির সঙ্গে বইছে দমকা বাতাস। এতে মিরপুর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। শরীয়ত খানের রিপোর্ট। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে তাণ্ডব চালিয়ে স্থলভাগে উঠে আসার পর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল, পরিণত হয়েছে গভীর স্থল নিম্নচাপে। আবহাওয়া অফিস বলছে, উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর স্থল নিম্নচাপটি সকাল ১০টার দিকে যশোর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। বিকেল নাগাদ রাজধানী অতিক্রম করে সিলেট হয়ে বাংলাদেশ অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। প্রবল ঘূর্ণিঝড় রিমাল, যেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে, আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘন্টায় সর্বোচ্চ ১১১ কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ের বিপদ কেটে যাওয়ায়
বন্দরের জন্য সংকেতও কমিয়ে এনেছে আবহাওয়া অফিস। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে ও সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এটা আরো দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরো উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে। এদিকে রাজধানী ঢাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির জন্য এই যে এখন যাওয়া দেরি হচ্ছে, যখন অল্প একটু বৃষ্টি হয় তখনই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। যতবারই ঠিক করে ড্রেন ততবারই এই পানি এখানে জমে। একে তো বৃষ্টি, তার মধ্যে সকাল থেকে গণপরিবহনের সংখ্যাও তুলনামূলক কম থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়ে মানুষ। বৃষ্টির সময় নইলে অনেক পানি জমে যায় এখানে, আর কি ঘর থেকে বের হওয়া যায় না। বারবার শুনতেছি ঠিক করবে, কিন্তু ঠিক তো হচ্ছে না। কাউরান বাজার, কাঁচা বাজারে পাইকারি সবজি ক্রেতা বিক্রেতারাও দুর্ভোগে পোহাচ্ছেন। শরীয়ত খান, RTV, ঢাকা। দর্শক, রেমালের প্রভাবে চট্টগ্রামে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এই তীব্র বা ভারী বৃষ্টিপাত কমতে কতখানি সময় লাগতে পারে, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আর জানাবেন, রেমালের প্রভাবে চট্টগ্রামে জলাবদ্ধতা ও জনদুর্ভোগের কী চিত্র দেখতে পাচ্ছেন? জি, সাথে যেমনটি বলেছেন, আসলে রেমালের প্রভাব কিন্তু চট্টগ্রামে পড়তে শুরু করেছে। যদিও গতকাল কিন্তু সেটার প্রভাব সেরকম পড়েনি। আজ সকাল থেকে কিন্তু এটার প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সকাল 6টা থেকে 9টা এই 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু গত 24 ঘন্টাতে 205.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে কিন্তু নিম্নাঞ্চলগুলো, বেশিরভাগ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামের 1/3 অঞ্চল কিন্তু চট্টগ্রামে তলিয়ে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চকবাজারে। এখানে সবগুলো মার্কেটে কিন্তু এখনো পানি রয়েছে, বাসাবাড়িতে পানি রয়েছে এবং এখানে জনদুর্ভোগের কথা যদি বলে থাকে, আসলে প্রচুর জনদুর্ভোগে পড়েছেন জনগণ এবং তারা জানিয়েছেন আসলে তারা বছরের পর বছর দেখে আসছেন এই জলাবদ্ধতা কোনো সুরাহা হচ্ছে না। সবাই শুধু আশ্বাস দিয়ে থাকেন, কখনো এই যে এটার প্রতিকার কবে নাগাদ হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA একজন আরেকজনকে কিন্তু বেশ কয়েক বছর যাবৎ দোষারোপ করে আসছেন। এই দুই সংস্থার রেশারেশিতে কিন্তু এটার ফল দিতে হচ্ছে জনগণকে। কোনোভাবে কিন্তু এই জলাবদ্ধতা থেকে জনগণ মুক্তি পাচ্ছে না এবং আজকেও কিন্তু যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল কিন্তু ডুবে গেছে এবং বিশেষ করে যেদিকেই যাবে সেদিকেই কিন্তু পানি আর পানি। চট্টগ্রামের অলিতে গলিতে রাস্তাঘাটে দেখলে মনে হচ্ছে যে নদী থই থই করতেছে, একেবারে পানি আর পানি। বিশেষ করে সকালবেলা যারা অফিসগামী যাত্রী ছিল তারা কিন্তু এটা ভুক্তভোগী পড়েছেন। তারা কিন্তু অভিযোগ করে বলেছেন আসলে বছরের পর বছর তারা দেখে আসছেন, কোনোভাবেই এই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পাচ্ছে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA বেশ কিছু খাল খনন করেছে, কিন্তু খাল খনন করার পরও কিন্তু কোনো শুরু হয়নি। তবে সকালবেলা এক কোমর পানি ছিল বিভিন্ন এলাকাতে, যেহেতু জোয়ারের পানি এবং সাগরের জোয়ার ছিল এবং সেই সাথে বৃষ্টির পানি একত্রিত হয়েছিল। তবে এই মুহূর্তে বৃষ্টি নাই বললেই চলে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি এবং সাগরে কিন্তু এখন ভাটা পড়েছে, সেজন্য পানির কিছুটা কমতে শুরু করেছে। তবে যদি শুরু হয় তাহলে কিন্তু জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন সহকর্মী এয়ার বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, আমরা দেখেছি রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তার প্রেক্ষিতে জনদুর্ভোগ বেড়ে যায়। তো ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর রাস্তাঘাটের চিত্র কেমন দেখতে পাচ্ছেন আর কেমন চলছে নগরবাসীর জীবন? ভোগান্তির মধ্য দিয়ে নগরবাসীর জীবন চলছে। সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে রেমালের কারণে। এর প্রভাব রাজধানী জুড়েই পড়েছে ব্যাপকভাবে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছি, মিরপুর, যাত্রাবাড়ি, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকাতেই পানি জমেছে। আপনি দেখতে পাচ্ছেন মিরপুরের একটি রাস্তা, দেখে মনে হবে যে এটি যেন কোনো নৌপথ, কিন্তু যানবাহন চলাচল করছে এবং দেখছেন যে খালের মতো অবস্থা তৈরি হয়েছে এবং এখানে শিশুরা সেই পানিতে খেলাধুলা করছে। এই রাস্তার দুপাশেই মিরপুরের এই 10 নম্বর থেকে আগারগা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, আমরা এখানে কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা বলছেন যে একটু বৃষ্টিতেই এখানে পানি জমে যায় এবং চরম রকমের ভোগান্তি তৈরি হয়।
এটি আসলে এই মেট্রো রেলের কাজ করার কারণে কিছুটা প্রভাব পড়েছে বলে যারা সিটি কর্পোরেশনের কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে যারা কাজের সন্ধানে বেরিয়েছেন তারা এখানে বেশি ভোগান্তিতে পড়েছেন। এখানে স্থানীয় কাউন্সিলর আছে, তার কাছে জানতে চাইব যে এখানে জলাবদ্ধতার কারণ কি? এখনো তো বর্ষার সৃষ্টি হয়নি, এই জলাবদ্ধতার কারণ কি এবং বর্ষা শুরু হলে তো ভোগান্তি বাড়বে, আপনাদের করণীয় কি আছে? আচ্ছা, এটা যখন মেট্রো রেলের কাজ হয় তখন আমাদের পুরনো যে ড্রেন লাইন ছিল, পাইপ লাইন, এটাকে আরো বন্ধ করে দিয়েছিল, যার ফলে এই পাইপ লাইন বিকল হয়ে গেছে। আমরা নতুন পাইপ লাইন 1 বছর আগে শুরু করেছিলাম, কিন্তু মেট্রো চালু হওয়ার কারণে আমরা 600 মিটার কাজ করতে পারিনি। এই কাজটা করলে আর এই পানিটা থাকতো না। এখনো বিকল্প ব্যবস্থা হিসাবে পাশ দিয়ে আমাদের পুরনো ড্রেন লাইন আছে, ওখান দিয়ে আমরা যদি কানেক্টিভিটি করতে পারি তাহলে পানি নমে যাবে এবং এই জলাবদ্ধ হবে না। সামনে তো বর্ষা, আর কবে? এখন যেহেতু বর্ষায় পানি জমে আমাদের কাজ করতেই হবে, সুতরাং মেয়র সাহেব আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশন নির্দেশ দিয়েছে যে এটাকে যাচাই বাছাই করার জন্য এটার বিকল্প হিসাবে এই পাশ দিয়ে কাজটা করা যায় কিনা। আমি মনে করি করা যাবে, করলে ইনশাল্লাহ এর সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন স্থানীয় কাউন্সিলর বলছিলেন, কিন্তু এই অল্প বৃষ্টিতে এখানে যে অবস্থা তলিয়ে গেছে এবং মহল্লার ভিতরে পর্যন্ত এখানে পানি উঠেছে এবং অলিগলিতে যে রাস্তাগুলো আছে সবগুলোতেই আসলে পানি উঠেছে এবং এলাকার মানুষ এই বৃষ্টির পানির কারণে বের হতে পারছে না। তো এরকম ভোগান্তি রাজধানী জুড়েই মোটামুটি চলছে। সাথী দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঘূর্ণিঝড় রেমাল কতখানি তীব্রতা নিয়ে সাতক্ষীরায় আঘাত এনেছে আর সর্বশেষ ক্ষয়ক্ষতির কি কি চিত্র দেখতে পাচ্ছেন, আর আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলোর কি অবস্থা আমাদের সামনে একটু তুলে ধরবেন? সাথী, আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি তারা ঘরে ফিরতে শুরু করেছেন। শুকনো খাবার তাদেরকে দেয়া হয়েছে এবং যেহেতু ঘূর্ণিঝড় শেষ কিন্তু তার প্রভাব কিন্তু এখনও রয়েছে। বিশেষ করে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, দমকা হাওয়া বয়ে যাচ্ছে, তার পাশাপাশি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সাতক্ষীরার পুরো অঞ্চল জুড়েই। এবং সকাল থেকে আমরা দেখেছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু থামছে না। এছাড়াও যে ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে চেয়েছেন, এই এলাকায় কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, কারণ এখানকার যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধ এখন পর্যন্ত ঠিক থাকার কারণে ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আমার ঠিক পিছনে সুন্দরবনের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু আমরা ক্ষয়ক্ষতির কিছু খবর জানতে পেরেছি। সেই অংশটিতে মানুষের বসবাস রয়েছে এবং সুন্দরবনের যে অংশটিতে মানুষের বসবাস রয়েছে সেখানে কিন্তু জোয়ারের সময় যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলোতে কিন্তু পানি উঠেছে এবং পানি ওঠার ফলে সেখানে মানুষের বসবাসের জায়গাগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি তাদের আসবাবপত্র থেকে শুরু করে দৈনন্দিন যে জিনিসগুলো রয়েছে সেগুলো পানি ওঠার ফলে ক্ষতির মুখে পড়েছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে অর্থাৎ এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বিগত ঘূর্ণিঝড়গুলোতে তারা যেমনটি দেখেছেন এইবারের চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। ঘূর্ণিঝড়ের পরের দিন বেশিরভাগ সময় আবহাওয়া ঠিক হতে শুরু করে, কিন্তু এইবার কিন্তু তেমন কোনো কিছু তারা পায়নি। তারা পেয়েছেন যে ঘূর্ণিঝড়ের পরবর্তীতে তারা দেখেছেন যে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার ফলেই তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের ঘূর্ণিঝড়টা অনেকটাই ভিন্ন। আমরা দেখেছি নদীতে কোনো ধরনের মাছ ধরার ট্রলার বা ছোট ছোট নৌকা চলাচল করছে না, তবে একটি নৌকা এখানে ইঞ্জিন চালিত নৌকা ছিল। সেখানে ওই পারের যে মানুষগুলো যারা আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়েছেন তারা যখন এসে নৌকার মাঝিকে জোরাজোরি করেছেন, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারা একটি নৌকাতে করে অনেকগুলো মানুষ ওই পারে ফিরে গিয়েছেন। সব মিলে বলা চলে যে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েই কিন্তু ঘূর্ণিঝড়ের রেমালের পরবর্তী পরিস্থিতি এখানে বিরাজ করছে। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি ও প্রভাব সম্পর্কে জানতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। তীব্র ঘূর্ণিঝড়ের কারণে সদ্য যে সংবাদটি বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন, ইতিমধ্যে বরিশাল জেলায় 3 জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। দুজন হচ্ছে বরিশাল রূপাতলী এলাকায়, অপরজন বরিশাল বাকেরগঞ্জে। তো 3 জনকেই বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে। ইতিমধ্যে বরিশাল জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন প্রায় 30,000-এর মতো যারা এই বন্যা কবলিত তারা ইতিমধ্যে আশ্রয়ন কেন্দ্রে তারা পৌঁছেছে এবং তাদের জন্য শুকনো খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করেছে। তবে যে সংবাদটি একটু আপনাকে দিতে চাই, দুপুর নাগাদ যে
যেটি ছিল যে বন্যা প্রায় 54 মিলিমিটার বন্যা সেখানে কিন্তু এখন বেড়েছে, বন্যা এবং বাতাস উভয় কিন্তু বেড়েছে, পানিও কিন্তু ফুলে উঠেছে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমার পিছনে যে দৃশ্যটি পুরোটা দেখাতে পারছি না এই কারণে যে বৃষ্টি, তবে এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বন্যার কারণে একটি গাছ ভেঙে সেটি কিন্তু ঘরের উপরে পড়েছে। তো সুতরাং আপনাদের বোঝাতে চাচ্ছি যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু অন্যান্য উপজেলার যে অবস্থা, নদী কবলিত যে এলাকাগুলো সেগুলো অবস্থা কিন্তু আরও দুর্বিষহ। মানে সারাদিন বৃষ্টি হবার কারণে মাটি এত পরিমাণ নরম হয়ে গিয়েছে যে এখন প্রতিটি গাছই উপড়ে পড়ছে, আর এতেই দুর্ঘটনা কবলিত এলাকা আরও বাড়ছে। তো আমাদেরকে এর আগে আমরা কথা বলেছিলাম বরিশালের ফায়ার সার্ভিসের সাথে, কথা বলেছিলাম বরিশালের অন্যান্য পুলিশ প্রশাসনের সাথে, তারাও বলছেন যে এখন পর্যন্ত যেহেতু বিদ্যুৎ নেই, গাছপালা ভেঙে পড়েছে, তো এগুলো এখন যে পর্যন্ত সুষ্ঠু সমাধান না করা হবে, যে পর্যন্ত গাছপালা কেটে তারের উপর থেকে সরানো না হবে, সে পর্যন্ত কোনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন। এবারে অন্য প্রসঙ্গ, ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির কারণে 19 উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে কোথাও পানি ঢুকেছে, কোথাও বিদ্যুৎ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় ধাপে 109টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল 29 মে। যে 19 উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে সেগুলো হলো বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজিমুদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙামাটির বাঘাইছড়ি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ঘূর্ণিঝড়ে নিহতদের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যাবেও বলে জানান তিনি। সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ, তারা সহায়তা নামে শুধু ফটো সেশন করে, মানবিক কোনো কাজ করে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিধ্বস্ত বেড়িবাঁধ সহ ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বিদ্যুৎ, যোগাযোগ পুনঃস্থাপন দ্রুততার সাথে করা হচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করছে। যখন দেশের উপকূলীয় এলাকায় মহা বিপদ সংকট চলছে, তখন মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেককে দেশে ফিরিয়ে আনার কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা জেলা বিএনপির মানববন্ধনে একথা বলেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের সিন্ডিকেট দায়ী। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে পাঠাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে। ওই সুদ পরিশোধ করতে হবে। দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না, জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না, এই দুর্ভোগ থেকে বাঁচানো সরকারের প্রধান কাজ না। কারণ সরকারের প্রশ্নয়মুক্ত সিন্ডিকেট। নির্বাচনী হলফনামায় প্রার্থীদের দেওয়া আয়করের তথ্য, সম্পদের হিসাব, মামলার বিষয় ও অবৈধ সম্পদের বিষয়ে যাচাই বাছাই করতে নির্বাচন কমিশন, দুদক ও জাতীয় রাজস্ব বোর্ডকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানালো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবি কার্যালয়ে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে হলফনামার গবেষণার রিপোর্ট নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীরা হলফনামা আয়করের সঠিক তথ্য দেয়নি। প্রথম ও দ্বিতীয় ধাপের প্রার্থীদের ক্ষেত্রেও একই অবস্থা। উপজেলা নির্বাচনে ৬৬% প্রার্থী ব্যবসায়ী। পূর্বের তুলনায় তাদের সম্পদ বেড়েছে 2 থেকে 3 গুণ।
জাতীয় পর্যায়ে যে একচ্ছত্র একদলের একচ্ছত্র আধিপত্য সেটার বিকেন্দ্রীকরণ হয়েছে, পাশাপাশি যেটা হয়েছে যে এটা এক ধরনের পরিবারতন্ত্রেরও বিকেন্দ্রীকরণ হয়েছে। স্থানীয় পর্যায়ে ক্ষমতায় থাকলে বা যারা নির্বাচিত, যারা তুলনামূলকভাবে নির্বাচিত হননি, তাদের তুলনায় তুলনামূলকভাবে অনেক গুণ বেশি সম্পদের মালিক হয়েছেন, আয় ও সম্পদের মালিক হয়েছেন। অর্থাৎ ক্ষমতায় যেতে পারলে সম্পদ বাড়ানো যায়, সেটি হচ্ছে মূল বিষয়। বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগিতা করে যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশে দীর্ঘমেয়াদী অংশীদার হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ইউএস বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা জানিয়ে বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সহজ বিনিয়োগ পলিসি আছে। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে প্রতিবেশী দেশগুলো বাংলাদেশকে আদর্শ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, শুধু আঞ্চলিক নয়, যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের অন্যতম আসামি কসাই জিহাদকে নিয়ে সোমবার বাগজোলা খাল পরিদর্শনে যায় সিআইডি ও বাংলাদেশ থেকে যাওয়া ডিবির প্রতিনিধি দল। এ সময় ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন রশিদ জানান, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের সঙ্গে গতকালের মতো আজও আসামি জিহাদকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান তারা। কলকাতা সিআইডির সঙ্গে একসাথে কাজ করছে বাংলাদেশ পুলিশ। তদন্তের অগ্রগতি নিয়ে মন্তব্য করতে গিয়ে গোয়েন্দা প্রধান বলেন, ঘাতকদের অতি দ্রুতই খুঁজে বের করার বিষয়ে চেষ্টা চলছে। কোন জায়গাটাতে ঘটনা ঘটেছে আমরা গতকালও গিয়েছি, আজকে গতকাল আমরা সিআইডি যে প্রধান কার্যালয় ভবানীপুরে আমরা গেলাম, সেখানে সিআইডি এডিজি ওনার সাথে আমরা মিটিং করেছি। আমরা আসামির সাথে 4-5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছি এবং আজকে আমরা আবার ঘটনাস্থল পরিদর্শন করে এই অপরাধীরা এই জায়গাটাতে লাশটা ফেলেছে বলে বলেছেন, আমরা সে খালে এসেছি, আমরা খাল পরিদর্শন করছি। এমপি আনারের মৃত্যুর 13 দিন পরও মৃতদেহ, পোশাক কিংবা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় হতাশ পরিবার। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ড নিয়ে প্রশাসন সহ বিভিন্ন পর্যায় থেকে এক এক সময়ে এক এক রকম বক্তব্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে কিনা তা নিয়ে সন্দিহান পরিবার ও এমপির সমর্থকরা। ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। চিকিৎসার জন্য গত 11ই মে ঝিনাইদহের নিজ বাড়ি থেকে ভারত গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 22 মে কলকাতার সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্ট থেকে তার খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ। পরবর্তীতে জানা যায়, মরদেহ নয়, আনারের রক্তমাখা পোশাক পাওয়া গেছে। বলা হয়, হত্যাকাণ্ডে জড়িত একজনকে আটকের পর জানায়, আনারের খণ্ডিত মরদেহ সুটকেসে ভরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। হত্যার 13 দিনেও মরদেহের কোনো অংশ উদ্ধার না হওয়ায় নানা প্রশ্ন তৈরি হচ্ছে। 13 তারিখে আমার বাবা খুন হয়েছে, এতটা দিন হয়ে গেল সময়, আমি কোনো নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পেলাম না। তাহলে বিষয়টা আসলে কি হতে যাচ্ছে? আর বিভিন্ন পত্রিকাও এখন বিভিন্ন রকম নিউজ করা শুরু করেছে। তাহলে কি আমার কি বলতে হবে যে বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করা হচ্ছে? রাজনৈতিক কিংবা ব্যবসায়িক যে কারণেই হোক, এমন নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে রহস্য উদ্ঘাটনের দাবি পরিবার ও স্থানীয়দের। কি কারণে কি হয়েছে তাকে না পাওয়া পর্যন্ত সঠিক তার একমাত্র তদন্ত করে ওনাদের ক্ষমতা আছে আমাদের টিভি, যে ওনারা বের করে ফেলতে পারবেন। আমরা মূলত একটা ধুমজালের ভিতরে আছি যে আমাদের প্রিয় নেতা আসলে কোন অবস্থায় আছে। তিনি যদি মারা যায় তা আমরা চাই যে এটা একটা পরিপূর্ণভাবে তার লাশ
বা তার আলামত আমরা পাতি চাই। হত্যাকারীদের বিচারের আওতায় আনার পাশাপাশি প্রিয় নেতার দেহাবশেষ চান স্থানীয় নেতাকর্মীরা। হাজার হাজার লোকের জানাজা পুড়িয়েছে উনি, কিন্তু এখন মারা গেছে উনি, ওনার জানাজা হলো না। আমরা এখন লাশের অপেক্ষায় আছি, যে লাশটা আসলে অন্তত আমরা তার জানাজার মাধ্যমে তাকে যাতে দাফনটা আমরা করতে পারি। ঝিনাইদহ 4 আসন থেকে 3 বার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম এলাকায় প্রিয় মুখ ছিলেন। ছোটবেলায় ফুটবল খেলোয়াড় ও পরবর্তীতে ক্রীড়া সংগঠক হন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর হয়ে ভোটের রাজনীতি শুরু করেন কালীগঞ্জের জনপ্রিয় এই সংসদ সদস্য। নুসরাত জাহান সিনথি, RTV। চলমান ডলার সংকটের মধ্যেও দেশীয় শিল্প বিকাশের বড় সুযোগ দেখছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সার্ক চেম্বারের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তার মতে এই মুহূর্তে কম প্রয়োজনীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে এসব পণ্যের দেশীয় উৎপাদক প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটে প্রণোদনা রাখা জরুরি। পাশাপাশি রপ্তানি শিল্পকে এগিয়ে নিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন। রাজস্ব প্রদানে হয়রানি বন্ধে এ খাতের অটোমেশন জরুরি বলেও মনে করেন জসিমউদ্দিন। সেলিম মালিকের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর শুরু হওয়া ডলার সংকটের ঘানি এখনো টানছে বাংলাদেশ। পণ্য আমদানির জন্য এলসি খুলতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। এতে কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বেড়েছে মূল্যস্ফীতিও। এমন সংকটেও দেশের শিল্প খাতের জন্য বড় সুযোগ দেখছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সার্ক চেম্বারের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তবে এর জন্য আসছে বাজেটে সহায়তা প্রয়োজন বলে মনে করেন তিনি। দিস ইজ দ্য বেস্ট টাইম। আমাদের ডলারের ক্রাইসিসে আমরা ইম্পোর্ট কমাবো। আমরা ইম্পোর্টে যে সকল আইটেম আছে যেগুলি আমরা বাংলাদেশে বানানো সম্ভব, সেগুলি বাংলাদেশে ইন্ডাস্ট্রিগুলিকে পলিসি সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে প্রোডাকশনে নিয়ে আসতে পারলে আমার কিন্তু ইম্পোর্টটা কমে যেতে পারত। মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বৈশ্বিক বাণিজ্য বিভাজনের সুযোগ নিতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি মানসম্মত বিদ্যুৎ ও জ্বালানি। চায়না যেভাবে রিলোকেট হচ্ছে, ইউএসএ আমেরিকা যেভাবে তাদের থেকে আস্তে আস্তে কিনা বন্ধ করতেছে, সেই জায়গায় তাদের বিজনেসটা রিলোকেট হচ্ছে। এই সুযোগটা বাংলাদেশ নিতে পারে। তো সেই জন্য আমাদের বিদ্যুৎ জ্বালানিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে বাজেটে, যেন আমরা স্টেবল বিদ্যুৎ জ্বালানি দিতে পারে। তবে দেশীয় শিল্পের চাহিদার সঙ্গে বাড়ছে না দক্ষ জনশক্তি। ভিয়েতনামের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি স্কিলের দিক থেকে, প্রোডাক্টিভিটির দিক থেকে। চায়নার থেকে আমরা পিছিয়ে আছি। তো সেই জায়গায় তাহলে প্রোডাক্ট কস্ট কমাইতে হলে আমাদেরকে স্কিল বাড়াইতে হবে। এবং আমরা যারা বিদেশে কাজ করে এই লোকগুলি যারা যাচ্ছে তাদেরকেও যদি আমরা স্কিল করে যদি তাদেরকে পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের ওখানে রিমিটেন্সটা অনেক বেড়ে যাবে। তিনি বলেন, ব্যবসায়ীরা কর দিতে প্রস্তুত থাকলেও এনবিআর কর্মকর্তাদের হয়রানি থেকে নিস্তার মিলছে না। অনেক সময় তারা ম্যানুয়াল পদ্ধতি এবং অটোমেটেড পদ্ধতিটাকে একত্রে করে কাজ করার চেষ্টা করে। যখনই এটা করবে তখনই কিন্তু একটা দুর্নীতির সুযোগ তৈরি হয়। এবারে বাজেটে এনবিআরকে ডিজিটালাইজেশন করার জন্য এবং তাদেরকে রিস্ট্রাকচার করার জন্য বাজেটে বরাদ্দ থাকা দরকার। 2026 সালের পর উন্নয়নশীল দেশে উন্নীত হলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জিএসপির সুবিধা হারাবে বাংলাদেশ। এমন বাস্তবতায় দেশীয় শিল্পের সক্ষমতা বাড়াতে বাজেটে বিশেষ নীতিমালা চান সার্ক চেম্বারের সভাপতি। পলিসিগুলি যেন আমাদের বাজেটের মধ্যে থাকে। সেলিম মালিক, RTV, ঢাকা। টি-20 বিশ্বকাপ সামনে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। আগামী 8 জুন এই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসর শুরু করবে টাইগাররা। তার আগে এই মাঠে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে আগামীকাল ও 1 জুন ভারতের বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব শান্তরা। এদিকে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলে বাংলাদেশ, যেখানে প্রথম 2 ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে লাল সবুজের ছেলেরা। তবে শেষ ম্যাচে জয় নিয়ে হোয়াইট ওয়াশ এড়ায় বাংলাদেশ। দুপুরে সংবাদ দেখছেন RTVতে। সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।